প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, ওয়েলকাম করছি ফিজিক্স ফার্স্ট পেপার তরঙ্গ চ্যাপ্টারের সেকেন্ড ক্লাসে। ঠিক আছে, তো একটু খেয়াল করবো। দেখো, আমরা গত ক্লাসে হচ্ছে সমীকরণ দেখছিলাম, যে তরঙ্গের সমীকরণ কি দেখছিলাম, তরঙ্গের সমীকরণ। তো গত ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে তরঙ্গের সমীকরণ। মাত্র স্টার্ট করছি, ঠিক আছে, বসো ভাইয়া, মাত্র স্টার্ট করছি, ঠিক আছে, বসো। তাহলে গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে তরঙ্গের ইকুয়েশন দেখছিলাম, ঠিক আছে। তাহলে তরঙ্গের সমীকরণ আমরা কি দেখছিলাম, তরঙ্গের সমীকরণ আমরা দেখছিলাম হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু না ওয়াই ইজ ইকুয়াল টু, তরঙ্গের সমীকরণ আমরা দেখছিলাম ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এ সাইন, ঠিক আছে, তারপরে ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স, প্লাস মাইনাস কে এক্স, ঠিক আছে। আচ্ছা, এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস হচ্ছে কে এক্স। মাত্র শুরু করলাম ভাইয়া, বসো। তো দেখো, এরপরে আমরা এখান থেকে লিখছিলাম যে এ সাইন ওমেগার জায়গায় আমরা কি লিখতে পারি, 2 পাই ক্যাপিটাল টি মানে পর্যায়কাল ইন্টু হচ্ছে টি প্লাস মাইনাস কে ইন্টু এক্স। কে এর জায়গায় আমরা লিখতে পারি কত, দেখো কে এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে 2 পাই ল্যামডা। গত ক্লাসে দেখাইছিলাম যে কে ইজ ইকুয়াল টু কত, এই যে কে, এই কে এর মান হচ্ছে কত, 2 পাই ল্যামডা, ঠিক আছে, 2 পাই ল্যামডা। এবং এই কে কে বলা হয় ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। এটাকে কি বলা হয়, তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার বলা হয়। তো তোমাদের এমসিকিউতে যদি আসে যে ওয়েভ নাম্বার বের করো, একটা ইকুয়েশন দিয়ে বলছে যে হচ্ছে ওয়েভ নাম্বার বের করো, তরঙ্গ সংখ্যা বের করো, তাহলে তরঙ্গ সংখ্যা বের করতে কি কি লাগবে, জাস্ট ল্যামডাটা জানা লাগবে, ওই তরঙ্গের ল্যামডাটা জানা লাগবে। তাহলে 2 পাই/ল্যামডা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তাহলে কে এর জায়গায় বসাই দিছি হচ্ছে আমরা এটা 2 পাই/ল্যামডা। ওকে, তারপরে আমরা গত ক্লাসের সমীকরণগুলো আমি আরেকবার রিপিট করতেছি, ঠিক আছে, আজকে ক্লাসটা স্টার্ট করার আগে। তো দেখো, একটু খেয়াল করো। তাহলে আমরা এখানে পাচ্ছি এ সাইন, ওকে। তো এরপরে এই যে 1/t, আমরা একটা 9-10 একটা সূত্র জানি, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু কি, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। এফ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ভি হচ্ছে ওয়েভ মোশন বা তরঙ্গের বেগ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এখান থেকে আমরা এই যে এফ ইকুয়ালস টু কত লিখতে পারি, এফ ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে ভি বাই ল্যামডা। এফ ইকুয়ালস টু কত লিখতে পারি, ভি বাই ল্যামডা, ঠিক আছে। আবার ওমেগার জায়গায় আমরা কত লিখছি, দেখো ওমেগার জায়গায় আমরা লিখছি হচ্ছে কত, 2 পাই/টি লিখছি ভাইয়া। ওমেগার জায়গায় আমরা লিখছি হচ্ছে কত, 2 পাই/টি লিখছি, ঠিক আছে, 2 পাই/টি। সো ওমেগার সমান আমরা জানি 2 পাই/টি। আবার আমরা এটাও জানি ওমেগার সমান হচ্ছে কত, 2 পাই/এফ ইন্টু হচ্ছে কত, টি, ঠিক আছে। টিটা বসে দিলাম, ওমেগার মানে কত, 2 পাই/টিও হয়, আবার কি হয়, 2 পাই/এফও হয়। এগুলো আমরা পর্যায়বৃত্ত গতিতে দেখছিলাম। তারপরে দেখো 2 পাই/ল্যামডা আছে ইন্টু হচ্ছে কত, এক্স। ওকে, সমীকরণগুলো আমরা গত ক্লাসের সমীকরণগুলো আরেকবার রিপিট করতেছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এই এফ এর জায়গায় আমরা লিখতে পারি কত, ভি/ল্যামডা। তাহলে আমরা লিখতেছি হচ্ছে এ সাইন, ঠিক আছে, 2 পাই, এফ এর জায়গায় কত লিখতেছি, ভি/ল্যামডা ইন্টু হচ্ছে টি, তারপরে প্লাস মাইনাস এখানে কত আছে, 2 পাই/ল্যামডা ইন্টু হচ্ছে কত, এক্স। ওকে, ওয়াই ইজ ইকুয়াল টু, তারপরে দেখো এখানে 2 পাই/ল্যামডা আছে, এখানেও 2 পাই/ল্যামডা আছে। এদেরকে বের করে ফেললে আমরা পাচ্ছি এ সাইন কত হবে, 2 পাই/ল্যামডা, তারপর এখানে কত হচ্ছে ভিটি, 2 পাই/ল্যামডা চলে গেছে, তাহলে ভিটি প্লাস মাইনাস কত, এক্স, ঠিক আছে, 2 পাই/ল্যামডা চলে গেছে এটা। তাহলে আমরা ওয়েভের ইকুয়েশন দেখতেছি এইটা, এইটা, ঠিক আছে কিনা, এগুলো সবগুলাই হচ্ছে কিসের ইকুয়েশন, এগুলো সবগুলাই হচ্ছে ওয়েভের ইকুয়েশন, এগুলো সবগুলাই হচ্ছে তরঙ্গের ইকুয়েশন, এগুলো সবগুলাই হচ্ছে আমাদের তরঙ্গের ইকুয়েশন। সবগুলো ইকুয়েশন আমাদেরকে মাথায় রাখতে হবে, ব্যাপারটা বোঝা গেছে। একটা মনে রাখলে হচ্ছে, সূত্রগুলো মাথায় রাখলে হচ্ছে, ওমেগা সমান 2 পাই/টি, 2 পাই/এফ, এফ সমান ভি/ল্যামডা, জাস্ট বসায় দিলেই হচ্ছে। তাহলে আমরা ফাইনালি ওয়েভের তরঙ্গের সমীকরণ পাচ্ছি হচ্ছে কত, এ সাইন 2 পাই/ল্যামডা ভিটি প্লাস মাইনাস এক্স। এগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম, তাই না, দেখছিলাম। ওকে, ফাইন। তো এবার এইখান থেকে, এবং কে মানে কি, কে মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা, এগুলো তোমাদের মাথায় আসছে। মাথায় আসলে হচ্ছে আমি একটা প্রশ্ন দিয়ে হচ্ছে স্টার্ট করবো। খাতা কলম একটু বের করো, খাতা কলম একটু বের করো। একটা ইকুয়েশন দিব তোমাদের, আমি লিখে দিচ্ছি ইকুয়েশন এখানে আছে, এখানে। তো আমি একটা প্রবলেম হচ্ছে তোমাদের দিচ্ছি, এই প্রবলেমটা সলভ করে দাও। সময় হচ্ছে 7 মিনিট, ঠিক আছে, সময় দিব হচ্ছে 7 মিনিট। ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ফর এক্সাম্পল 0.05 সাইন, ঠিক আছে, আমাকে দেওয়া আছে হচ্ছে এটা সাইন, তারপরে হচ্ছে দেওয়া আছে হচ্ছে ফর এক্সাম্পল পাই/2 10t মাইনাস হচ্ছে 40x, ঠিক আছে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, বোঝা যাচ্ছে। এই যে এইটা, আমি একটু এদিকে y is equal to
এ সাইন, এদিকে লিখি এ সাইন। তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেমটা 40x, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেমটা দিয়ে দিছি আমি এখানে ওয়াইজ একটা সমীকরণ দিয়ে দিছি, তরঙ্গের একটা সমীকরণ, এটা লিখবে হলো 0.05 সাইন পাই বাই 2 10t মাইনাস কত 40x। তো এবার এইখান থেকে আমি জানতে চাচ্ছি আমাকে বের করে দাও হচ্ছে ওয়েভ মোশন মানে তরঙ্গের ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি বের করে দাও, তারপরে হচ্ছে আমাকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটা বের করে দাও, আমাকে হচ্ছে বিস্তারটা বের করে দাও, তরঙ্গের বিস্তারটা কত, আমাকে হচ্ছে ওমেগাটা বের করে দাও, কৌণিক বেগ কত, আমাকে হচ্ছে কেটা বের করে দাও, তরঙ্গ সংখ্যাটা কত। এই কয়েকটা জিনিস আমাকে বের করে দাও। ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে আমাকে এই জিনিসগুলো বের করে দাও। সময় হচ্ছে 7 মিনিট। আমি একটু চেক করে দেখি। তাহলে আমরা দেখো এই যে আমাদেরকে একটা ইকুয়েশন দিয়ে দিছে, আমি এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে। এগুলো আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে এখানে করতেছি। সো আমরা আমাদের ইকুয়েশন দিয়ে দিছি, এটা আমরা কম্পেয়ার করব আমরা যে ইকুয়েশনটা জানি সেটার সাথে, ঠিক আছে কিনা। আমি একটু আরেকবার এটা লিখি যে আমাকে কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে y = 0.05, তারপর হচ্ছে কত সাইন, ঠিক আছে, তারপর কত দেওয়া আছে π/2, ওকে, π/2, তারপরে কত 10t মাইনাস হচ্ছে কত 40x। এই হচ্ছে ইকুয়েশন। আর আমরা জানি হচ্ছে ইকুয়েশন কোনটা, আমরা জানি হচ্ছে ইকুয়েশন হচ্ছে এইটা। তো এখানে মাইনাস আছে, তাহলে আমি এখানে মাইনাসের সাথে কম্পেয়ার করব। কি বলছি বোঝা গেছে? মাইনাস আছে, আচ্ছা এখানে প্লাস দিছি আমি, না এটা মাইনাস দিছিলাম, ওই যে উপরে দাগ দিছি যে ওইটা ইয়ে হয়ে গেছে, এটা মাইনাসই দিছিলাম। প্লাস থাকলে প্লাসের সাথে কম্পেয়ার করব, মাইনাস থাকলে মাইনাসের সাথে কম্পেয়ার করব। এখানে যদি প্লাস থাকে প্লাসের সাথে কম্পেয়ার করব, মাইনাস থাকলে মাইনাসের সাথে কম্পেয়ার করব। তাহলে এই যে এ এর জায়গায় কি আছে, এটা আছে, ঠিক আছে। তাহলে বিস্তার হচ্ছে কত, বিস্তার হচ্ছে 0.05 মিটার। আমাকে বলে দিবে এসআই এককে মাপো বা সিজিএস এককে মাপো। যদি সিজিএস একক বলে তাহলে এটা সেন্টিমিটার বলবো, এসআই একক বললে মিটার বলবো, বুঝছি কিনা। ফর এক্সাম্পল আমাদের এসআই বলছে, দ্যাটস ওয়াই আমরা কি লিখছি এত মিটার, এটা হচ্ছে বিস্তার। তারপরে জানতে চাইছে, তারপরে দেখো আমরা এবার কম্পেয়ার করি, এই যে এই জিনিসগুলো জানতে চাইছে, এবার কম্পেয়ার করি। দেখো এই দুইটা আমরা গুণ করি, এই যে সাইনের সাথে যেটা আছে এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে, ঠিক আছে কিনা। তাহলে দেখো এখানে পাচ্ছি আমরা ওমেগা টি, মানে টি এর সাথে কত আছে ওমেগা আছে, আর এখানে টি এর সাথে কত আছে পাই ইন্টু 10 কত 2। তাহলে আমরা লিখতে পারি যে ওমেগা টি এর জায়গায় কি আছে, ওমেগা টি এর জায়গায় আছে হচ্ছে কত π/2 ইন্টু হচ্ছে কত 10t আছে কিনা, এটা বুঝছি। তাইলে এবার কম্পেয়ার করি, দেখো আমার এই যে এখানে এই টি কাটাকাটি করি আমরা, টি চলে গেছে, তাহলে ওমেগার মান কত দাঁড়াচ্ছে, ওমেগার মান আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে, হিসাব করে ফেলো, এটা কত হবে 5 হবে। তাহলে কত লিখতে পারি আমরা 5 পাই লিখতে পারি, ঠিক আছে। কত লিখতে পারি 5 পাই, ওকে বোঝা গেছে। তাহলে ওমেগাটা কত, ওমেগাটা হচ্ছে 5 পাই, সিম্পল আনসার, বুঝছি। এখানে পাই এর মান কত হিসাব করবো 3.1416, বোঝা গেছে। আচ্ছা তাহলে এটা কোন সমস্যা, ওমেগার মান আমরা বের করে ফেলছি, সজীব সমস্যা। টি কাটাকাটি করছি, তাহলে ওমেগা ইকুয়াল টু কত 5 পাই বাই 5 পাই দাঁড়াচ্ছে, ওমেগা ইকুয়াল টু 5 পাই। তো এবার ওমেগা সমান আমরা কি জানি, ওমেগা এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা সমান আমরা জানি হচ্ছে কত 2 পাই বাই 2 পাই এফ লিখতে পারি। ওমেগা সমান কত 2 পাই এফ, সূত্র ওমেগা সমান 2 পাই এফ, ঠিক আছে। এদিকে চলে আসো, আরে এখানে চলে আসো, তুমি না দেখলে সমস্যা নাই, এদিকে চলে আসো। ওমেগা সমান কত 2 পাই এফ, 2 পাই এফ ইকুয়াল টু কত 5 পাই, ঠিক আছে। 2 পাই এফ ইকুয়াল টু কত, তাহলে 5 পাই, তাহলে পাই পাই কাটা, পাই পাই কাটা, তাহলে এফ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 5/2 মানে কত 2.5 হার্জ, 2.5 হার্জ অথবা অ্যাস ইনভার্স 1। কম্পাঙ্কের একক কি, কম্পাঙ্কের একক দুইটা, একটা হচ্ছে হার্জ অথবা অ্যাস ইনভার্স 1, হার্জও বলতে পারি অ্যাস ইনভার্স 1ও বলতে পারি। তাহলে এই যে কম্পাঙ্ক বের হয়ে গেল। তারপর আমরা বের করতে পারি হচ্ছে কি বের করতে বলছে, কে বের করতে বলছে, মানে তরঙ্গ সংখ্যা বের করতে বলছে। কে কোথায় থাকে, এখানে থাকে। তাহলে আমরা দেখতেছি এখানে আছে কে এক্স, আর এখানে আছে কত π/2 ইন্টু 40x। তাহলে এখানে আছে কে এক্স, আর এইখানে কি আছে π/2 ইন্টু 40x, π/2 ইন্টু কত 40x, এক্স এক্স কাটাকাটি। তাহলে কে সমান কত দাঁড়াচ্ছে, কে সমান দাঁড়াচ্ছে হচ্ছে এই যে এটা 20, তাহলে কত আসবে, কত আসবে 20 পাই আসছে, ঠিক আছে কিনা। এই যে এখানে π/2 ইন্টু হচ্ছে কত 40x, এই যে π/2 ইন্টু 40x লিখছি, এক্স এক্স কাটাকাটি করলাম, তাহলে কে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 20 পাই, ঠিক আছে কিনা। এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, এটা হচ্ছে কি তরঙ্গ সংখ্যা।
এবং তরঙ্গ সংখ্যা বের হয়ে গেছে, তাহলে আমাদের এটাও বের হয়ে গেছে, ওমেগাও বের হয়ে গেছে, ফ্রিকোয়েন্সিও বের হয়ে গেছে, তিনটা জিনিস বের হয়ে গেছে, অ্যামপ্লিটিউডও বের হয়ে গেছে বিস্তার। এরপর আমরা দেখি যে কে মানে কি, কে মানে হচ্ছে 2π/λ। তাহলে আমরা এখানে লিখি 2π/λ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 20π। তাহলে পাই পাই কাটাকাটি, এখান থেকে আমরা ল্যামডা এর ভ্যালু কত পাচ্ছি, ল্যামডা এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 2 বাই কত হবে, 2/10, ঠিক আছে কিনা, 2/20 মানে কত হবে, 1/10। এটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য, কত আসে, 1/10 মানে কত, 0.1 মিটার, 0.1 মিটার, ঠিক আছে, 1/10 মানে, হ্যাঁ ঠিক আছে, 0.1 মিটার। তাহলে ল্যামডা হচ্ছে কত, 0.1 মিটার। তাহলে আমরা ল্যামডাও বের করে ফেলছি, ঠিক আছে কিনা, ল্যামডাও বের করে ফেলছি। এবার ভি বের করতে হবে। তো ভি বের করার নিয়ম কি বলছি, দুইটা আছে ভি বের করার নিয়ম। একটা হচ্ছে তুমি প্রয়োগ করতে পারো ভি ইজ ইকুয়াল টু কি, এফ ল্যামডা, 19 এর সূত্র। আরেকটা হচ্ছে ভি বের করার সূত্র আমি দেখাইছিলাম, যে টি এর সাথে যেটা আছে ওইটাকে কে এক্স এর সাথে যেটা আছে ওইটা দ্বারা ভাগ দাও। তাহলে টি এর সাথে কত আছে এখানে, দেখো টি এর সাথে আছে কত, ওমেগা। ওমেগা মানে কত পাইছি, ওমেগা মানে কত পাইছি আমরা, 5 পাই। তাহলে টি এর সাথে আছে ওমেগা, ওমেগা মানে কত পাইছি, 5 পাই। তাহলে 5 পাইকে ভাগ দিব কি দিয়ে, এক্স এর সাথে যেটা আছে ওইটা দিয়ে। এক্স এর সাথে কে আছে, কে, কে মানে কত পাইছি আমরা, 20 পাই। তাহলে 20 পাই দ্বারা ভাগ দিচ্ছি, পাই পাই কাটাকাটি, তাহলে কত আসে, 1/4। 1/4 মানে কত আসে একটু বলো তো আমাকে, 0.25 মিটার/সেকেন্ড, বুঝছি, 0.25 মিটার/সেকেন্ড। এই সূত্র দিয়ে বের করলো ভি, এটাই আসবে। দেখো ফ্রিকোয়েন্সি কত পাইছি আমরা, 2.5, ল্যামডা কত পাইছি আমরা, 0.1, ল্যামডা পাইছি 0.1, গুণ করো কত আসে, এটা আসে কিনা, হ্যাঁ 0.25ই আসবে, 0.25ই আসবে, যেটা দিয়ে বের করো। তাহলে ভি হচ্ছে কত, এত মিটার/সেকেন্ড। তাহলে দেখো আমরা এখানে সবগুলাই বের করে ফেলছি, জাস্ট থেকে ইকুয়েশন থেকে। এই যে বুঝছি কিনা এটা, হুম, ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি, বুঝলে হচ্ছে আমি প্রবলেমটা মুছে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে ইকুয়েশন থেকে আমরা এই জিনিসগুলো বের করার যে এই যে নিয়মটা, বের করার যে টাইপটা, এই টাইপটা পর্যাবৃত্ত গতির জন্য ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট। আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, বুঝলে এবার হচ্ছে আমরা এগুলো সবগুলো মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর এবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। সো একটু মনোযোগ ধরে রাখবা, আমরা খুব সম্ভবত আজকের ক্লাসটা আর এরপরে আরেকটা ক্লাস নিব, থিওরি শেষ হয়ে যাবে। এরপর বাকি দুইটা ক্লাসে সিকিউ সলভ করব। অল ইন অল আমরা এই চ্যাপ্টারের উপরে আর 3টা ক্লাস আছে আজকের ক্লাস ছাড়া, আর 3টা ক্লাসের মধ্যে সিকিউ সহ এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এবার হচ্ছে আমরা যেটা দেখব, সেটা হচ্ছে আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে ইকুয়েশন দেখলাম, ঠিক আছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারফেয়ারেন্স। খুবই ইম্পর্টেন্ট টপিক এবং খুবই ইন্টারেস্টিং টপিক এবং হচ্ছে খুবই সহজ টপিক। ইন্টারফেয়ারেন্স, ইন্টারফেয়ারেন্স, ইন্টারফেয়ারেন্স অফ ওয়েভ। এটার বাংলা হচ্ছে ব্যতিচার, তরঙ্গের ব্যতিচার। এটার বাংলা কি, ইন্টারফেয়ারেন্সের বাংলা হচ্ছে ব্যতিচার। ইন্টারফেয়ারেন্সের বাংলা কি বলছি, ব্যতিচার, ব্যতিচার। এবং এই ব্যতিচার বা ইন্টারফারেন্স এটা তোমাদের সেকেন্ড পেপারও আছে। কোথায় আছে, সেকেন্ড পেপারও আছে, ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টারে। কি বলছি, বোঝা গেছে, ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টারে ইন্টারফারেন্স বা ব্যতিচার খুবই ইম্পর্টেন্ট, সেকেন্ড পেপারের জন্য ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট। তো ব্যতিচার বলতে কি বোঝায়, দেখো এই ব্যতিচার বলতে বোঝায় হচ্ছে তরঙ্গের মিলন, দুইটা তরঙ্গের মিলন বোঝায়। এটা কি বোঝায়, দুইটা তরঙ্গের মিলন বোঝায়। আমি উদাহরণ দিয়ে বলি, ফর এক্সাম্পল আমি পানিতে দুইটা ঢিল নিক্ষেপ করছি অ্যাট এ টাইম, ঠিক আছে, পানিতে কয়টা ঢিল নিক্ষেপ করছি, দুইটা ঢিল নিক্ষেপ করছি। তাহলে এই ঢিলটা এখানে এই তরঙ্গটা উৎপন্ন করলো, এই তরঙ্গটা উৎপন্ন করলো, ঠিক আছে, এই তরঙ্গটা উৎপন্ন করলো, ওকে। আর এইদিকে হচ্ছে যে ঢিলটা নিক্ষেপ করছি, আহা, এইদিকে যে ঢিলটা নিক্ষেপ করছি সেটা হচ্ছে এই তরঙ্গটা উৎপন্ন করলো, ঠিক আছে। তাহলে দেখো দুইটা তরঙ্গ উৎপন্ন হয়ে একটা আরেকটার উপরে এই অংশ উপরিপাতিত হচ্ছে না, মানে একটা আরেকটার উপরে ওভারল্যাপ করতেছে বা মিলিত হচ্ছে। তো এইটাকে বলা হয় ব্যতিচার। মানে দুইটা তরঙ্গের যদি মিলন হয় তাহলে এই ঘটনাকেই কি বলা হয়, ইন্টারফেয়ারেন্স বলা হয় বা ব্যতিচার বলা হয়, বুঝছি। ব্যতিচারের বেসিকটা কি, দুইটা তরঙ্গ মিলিত হবে, দুইটা তরঙ্গ মিলিত হলে ওই সিচুয়েশনটাকে কি বলা হয়, তরঙ্গের ব্যতিচার বলা হয়, বুঝছি। আচ্ছা, তো এবার এটা তো আমরা বুঝছি যে দুইটা তরঙ্গ মিলিত হলে সেটাকে ব্যতিচার বলে, ওকে। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা উদাহরণ দিয়ে বলি। ফর এক্সাম্পল একটা রশ্মি,
এই হচ্ছে একটা রশি, এই রশির এই প্রান্তে হচ্ছে আমি একজনকে দাঁড় করাই দিছি, এই প্রান্তে হচ্ছে আমি একজনকে দাঁড় করাই দিছি, ঠিক আছে। তো বললাম যে ওকে বললাম হচ্ছে ওয়েব ক্রিয়েট করতে, এখানে এখানে হচ্ছে ওয়েব ক্রিয়েট করতে বলছি, ওকে হচ্ছে এখানে কি ক্রিয়েট করতে বলছি, ওয়েব ক্রিয়েট করতে বলছি, ঠিক আছে। তাহলে ও হচ্ছে এদিকে ওয়েব ক্রিয়েট করলো এভাবে, ও হচ্ছে এদিকে ওয়েব ক্রিয়েট করলো এইভাবে, ঠিক আছে। দুইজনে একটা রশি দুই প্রান্ত থেকে কি ক্রিয়েট করছে। ফর এক্সাম্পল আমি সিফাতকে ধরি, সিফাত হচ্ছে এইখানের একটা পার্টিকেল, এখানের একটা পার্টিকেলের নাম হচ্ছে কি, সিফাত, এই হচ্ছে সিফাত। তো সিফাতের হচ্ছে দুইটা বউ, এই হচ্ছে সিফাতের প্রথম বউ, এইটা হচ্ছে সিফাতের দ্বিতীয় বউ, ঠিক আছে। এটা হচ্ছে সিফাতের কত নাম্বার বউ, দ্বিতীয় বউ। তো সিফাতের প্রথম বউ বলতেছে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই নাও আমার ভালোবাসা, ঠিক আছে। সিফাতকে ভালোবাসা দিচ্ছে, সিফাতের দ্বিতীয় বউ বলতেছে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এই নাও আমার ভালোবাসা, ভালোবাসা দিছে। তো সিফাত এখন কার ভালোবাসা নিবে, এখানে এখানে দেখো, এই যে সিফাতকে এখন ডিসিশন নিতে হবে, সিফাতকে কি নিতে হবে এখন, সিদ্ধান্ত নিতে হবে যে সে কার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। তো খেয়াল করো, তো দেখো এই যে সিফাত যে এখন সিদ্ধান্তটা নিবে, মানে আমি একটু উদাহরণ দিয়ে বলি। ফর এক্সাম্পল এই যে ও যে ওয়েবটা ক্রিয়েট করছে, এই ওয়েবের ইকুয়েশন হচ্ছে এটা, এ সাইন হচ্ছে কত, 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে কত, ভিটি প্লাস মাইনাস কে এক্স, ঠিক আছে। এই যে সিফাতের প্রথম বউ যে তোমার হচ্ছে ইকুয়েশনটা এই ওয়েবটা ক্রিয়েট করছে, সেই ওয়েবের সমীকরণ হচ্ছে এটা। সিফাতের দ্বিতীয় বউ যে হচ্ছে আমাদের ওয়েবটা ক্রিয়েট করছে, ওই ওয়েবের ইকুয়েশন হচ্ছে এইটা। দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, এ সাইন হচ্ছে, সিফাত দুইটা করার প্ল্যান আছে, চিন্তা ভাবনা আছে। এ সাইন হচ্ছে তোমার মাথায় ইয়ে কয়টা, একটা, আচ্ছা। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে কত, ভিটি, আচ্ছা এটা কি সত্য, মাথার উপরে দুইটা থাকলে নাকি দুইটা বিয়ে হয়, হ্যাঁ এটা কি সত্য, আমার মাথায় কিন্তু দুইটা আছে। আচ্ছা দেখো যেটা বলতেছি, আচ্ছা দেখো যেটা বলতেছি সেটা হচ্ছে শান্তিতে থাকতে পারলে হয়, একটাকে নিয়ে শান্তিতে থাকতে পারলে হয়। আচ্ছা দেখো, এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস মাইনাস কে এক্স, এই তরঙ্গের ইকুয়েশন, ঠিক আছে। এই তরঙ্গের ইকুয়েশন হচ্ছে এটা, আর ও যে তরঙ্গটা দিছে সেটার ইকুয়েশন হচ্ছে এটা। মনোযোগ দিয়ে খেয়াল করবো, খুবই সহজ বিষয়, জাস্ট মনোযোগটা দরকার। তো এখন এখানে একটা পার্টিকেল আছে বা সিফাত আছে, ঠিক আছে। এই এই তরঙ্গটা তার নিজস্ব টাইম এবং এক্স অনুযায়ী এই পার্টিকেলকে বলতেছে, ফর এক্সাম্পল তুমি 5 মিটার স্মরণ হবে, তোমার কয় মিটার স্মরণ হবে, 5 মিটার স্মরণ হবে। আর এই তরঙ্গটা, এই যে এখানে যে তরঙ্গটা উৎপন্ন হয়েছে, তরঙ্গ কিসের উপর ডিপেন্ড করে, এক্স আর টি এর উপরে। তাহলে এই এক্স এবং টি এর ডাটা অনুযায়ী, ঠিক আছে, এই তরঙ্গটা এই পার্টিকেলকে বলতেছে তোমার -7 মিটার স্মরণ হবে, মানে নিচের দিকে কত মিটার, -7 মিটার স্মরণ হবে। ও বলতেছে 5 মিটার স্মরণ হবে, অথবা ও বলতেছে 7 মিটার স্মরণ হবে উপরের দিকে, যে কোনো কিছু বলতে পারে। ও বলতে পারে -5 মিটার নিচে যাও, বুঝছি কিনা। অর্থাৎ এই ইকুয়েশন অনুযায়ী এই পার্টিকেলের স্মরণ কত হবে, 5 মিটার, -5 মিটার, ও অর্থাৎ যে কোনো কিছু বলতে পারে। তাহলে পার্টিকেলটা এখন কার কথা শুনবে, পার্টিকেল কি 5 মিটার উপরে উঠবে নাকি হচ্ছে 7 মিটার উপরে উঠবে, ঠিক আছে। ও বললো -7 মিটার, নাকি সে -7 মিটার নিচে যাবে। আমার কথাটা বোঝা গেছে, হ্যাঁ? তাহলে এই জিনিসটা বুঝছি, আগে বুঝছো কিনা দেখো, ফিল করো, জিনিসগুলো বুঝো। এখানে একটা পার্টিকেল আছে, আমি যখন তরঙ্গ উৎপন্ন করতেছি, ওই পার্টিকেল গুলোকে আমি কি করতেছি, আন্দোলিত করতেছি, রাইট। তাহলে এই তরঙ্গের ইকুয়েশন হচ্ছে এইটা, তরঙ্গ এক্স এর উপরে টি এর উপরে ডিপেন্ড করে। তাহলে এই তরঙ্গের এক্স এবং টি অনুযায়ী এই বিন্দুর পার্টিকেল কত উপরে যাবে বা নিচে যাবে, সেটা হচ্ছে ফর এক্সাম্পল 5 মিটার এই পার্টিকেলটা। আর এই তরঙ্গের ইকুয়েশন অনুযায়ী এই পার্টিকেলটা কতটুকু উপরে যাবে বা নিচে যাবে, সেটা ধরো -7 মিটার। তাহলে এই পার্টিকেলের উপরে এখন একসাথে দুইটা চাপ আসতেছে, এ বলতেছে -7 মিটার নিচে নামো, ও বলতেছে 5 মিটার উপরে যাব। তাহলে সিফাত এখন কার কথা শুনবে, সিফাত এখন কার কথা শুনবে, ও একটা সিদ্ধান্ত নিতে হবে। ওই সিদ্ধান্ত কোত্থেকে নিবে দেখো, ওই সিদ্ধান্ত নিবে হচ্ছে সে যেখান থেকে, ওইটার নাম হচ্ছে সুপার পজিশন। ওইটার নাম কি, সুপার পজিশন, সুপার পজিশন অফ ওয়েভ, সুপার পজিশন অফ ওয়েভ। এটার বাংলা হচ্ছে তরঙ্গের উপরিপাতনের নীতি, তরঙ্গের কিসের নীতি, উপরিপাতন এর নীতি। কি বলছে, বোঝা গেছে। অর্থাৎ কিছু নীতি আছে, কিছু রুলস আছে, ওই রুলস মেনে হচ্ছে সিফাত এখন সিদ্ধান্ত নিবে যে কার্ডটা অ্যাকসেপ্ট করা যায়। তো এই তরঙ্গের উপরিপাতনের নীতি আমাদেরকে কি বলে,
তরঙ্গের উপরিপাতনের নীতি আমাদেরকে বলে যে এই তরঙ্গ যেটা বলতেছে, মানে এই তরঙ্গ বলতেছে হচ্ছে তার y1 পরিমাণে সরণ ঘটবে, এই পার্টিকেলের কতটুকু সরণ ঘটবে, y1 পরিমাণে সরণ ঘটবে এই পার্টিকেলের, হইতে পারে সেটা 5 মিটার। এই তরঙ্গ বলতেছে এই পার্টিকেলের y2 পরিমাণে সরণ ঘটবে, ঠিক আছে। তো এই দুইটার ভেক্টর সামেশন করতে হবে, ভেক্টর সামেশন করে আমরা ফাইনাল যে ওয়াইটা পাবো সিফাত ওই ওয়াই পরিমাণে যাবে, অর্থাৎ সিফাত দুইজনকে কি করবে, স্যাটিসফাই করবে, দুইজনেরটা অ্যাকসেপ্ট করবে, দুইজনের রেজাল্টেন্ট যেটা ওই রেজাল্টেন্ট পরিমাণ সরণ ঘটাবে। ব্যাপারটা বোঝা গেছে? সহজ ভাষায় বলি যে এই বলতেছে 5 মিটার উপরে ওঠো, এ বলতেছে 7 মিটার নিচে নামো, তাহলে এটা বেশি না? তাহলে সিফাত 2 মিটার নিচে নামবে। কত মিটার নিচে নামবে? 2 মিটার নিচে নামবে। ও বলতেছে 7 মিটার উপর উঠো, ও বলতেছে 5 মিটার উপর উঠো। সিফাত কত মিটার উপর উঠবে? 7 5 12 মিটার উপর উঠে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? মানে ভেক্টর সামেশন হবে। কি সামেশন হবে? ভেক্টর সামেশন হবে। এই পার্টিকেলের সরণটা কিরকম হবে, অর্থাৎ একটা পার্টিকেলের উপরে যখন দুইটা তরঙ্গ ওভারল্যাপ করবে তখন ভেক্টর সামেশন অনুযায়ী লব্ধি সরণ যতটুকু আসবে ততটুকু পরিমাণে পার্টিকেলটার কি হবে, সরণ হবে। আমার কথাটা বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এইটাকে বলা হয় তরঙ্গের উপরিপাতনের নীতি। অর্থাৎ কোন একটা পার্টিকেলের উপরে যখন দুইটা তরঙ্গ আপতিত হয় তখন ওই পার্টিকেলটা লব্ধি সরণ কতটুকু হবে, ওই দুইটা তরঙ্গের ভেক্টর সামেশনের সমান। বুঝছি? ভেক্টর সামেশন করতে হবে। ভেক্টর, এটা 5 মিটার উপরে, এটা 7 মিটার নিচে, তাহলে 2 মিটার নিচে নামবে। এটা 5 মিটার উপরে, এটা 7 মিটার উপরে, 12 মিটার উপরে উঠবে, এইভাবে। বুঝছে কিনা? এটা 5 মিটার উপরে, এটা -5 মিটার নিচে, ও বলতেছে -5 মিটার নিচে নামো, ঠিক আছে। তাহলে কত, যেখানে আছে ওইখানেই থাকবে। বোঝা গেছে? ভেক্টর সামেশন হবে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে তরঙ্গের উপরিপাতনের নীতি বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝছি না, কোনো সমস্যা আছে? তরঙ্গের উপরিপাতন বোঝা গেছে? একটা পার্টিকেলের উপর দুইটা তরঙ্গ আপতিত হলে তখন ওই পার্টিকেলটা ওর কথা শুনবে না ওর কথা শুনবে, দুইজনের কথা শুনবে, দুইজনের ভেক্টর সামেশন করে যেটা আসবে সে অনুযায়ী হচ্ছে সে ডিসিশন নেবে। এটাকে কি বলা হচ্ছে? তরঙ্গের উপরিপাতন নীতি। ক্লিয়ার? মুছে দিচ্ছি তাহলে, ঠিক আছে, মুছে দিচ্ছি। তাহলে এই জিনিসটা বোঝা হলে এবার একটু খেয়াল করো, যদি এরকম হয়, এটা তো আমরা বুঝছি, এবার আমরা বুঝবো হচ্ছে, দেখো, যদি এই তরঙ্গটা আর এই তরঙ্গটা, এই দুইটা তরঙ্গের ফেজ একই হয়, মানে দুইটা তরঙ্গ সমদশা সম্পূর্ণ হয়, কি হয়? সমদশা সম্পূর্ণ হয়। ক্লিয়ার করে দিব, একদম খুবই সহজ করে দিব, জাস্ট একটু খেয়াল করব। দুইটা তরঙ্গ, এই তরঙ্গ আর এই তরঙ্গ সমদশা সম্পূর্ণ, এটার মিনিংটা কি? এটার মিনিংটা দেখো, দশা বলতে আমরা কি বলছিলাম? দশা বা ফেজ হচ্ছে এই যে ভেতরে যেটা আছে এইটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? দশা বলা হয়। তবে এটাকে না, এখানে হচ্ছে 2 পাই ভেতরে থাকা অবস্থায় যেটা থাকে, মানে এটা এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স লিখছিলাম না আমরা, এইটাকে কি বলা হয়? দশা বলা হয়। এই যে সাইনের ভেতরে যাই আছে সেটাই কি? দশা। অর্থাৎ এইটা সহ, এই পুরোটা সহ যেটা, সেটাই কি? দশা। সাইন কজ এদের সাথে যেটা আছে ব্রেকেটের ভেতরে সেটাকে কি বলা হয়? দশা। তাহলে এই তরঙ্গের দশা, মানে এখানে যা আছে সেটা যদি এখানে থাকে তাহলে এই দুইটা তরঙ্গকে আমরা বলবো সমদশা সম্পূর্ণ তরঙ্গ। বুঝছি? বুঝছি? এখানে যেটা আছে, এই যে সাইনের সাথে যেটা আছে একদম হুবহু যদি এটাতেও থাকে তাহলে আমরা বলতে পারবো দুইটা তরঙ্গ সমদশা সম্পূর্ণ, মানে দুইজনে এট এ টাইম চালু করছে, একই শক্তি দিয়ে চালু করছে। বুঝছি কিনা? আচ্ছা, তো যদি দুইটা সমদশা সম্পূর্ণ তরঙ্গ যদি একটা আরেকটার উপরে উপরিপাতিত হয় তখন 3 ধরনের ঘটনা ঘটে। বুঝছি? যদি দুটোটা সমদশা সম্পূর্ণ না হয় তাহলে বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে। রেজাল্টেন্ট কি হবে? ভেক্টর সামেশন অনুযায়ী রেজাল্টেন্ট হবে। বুঝছি কিনা? রেজাল্টেন্ট কি হবে? ভেক্টর সামেশন অনুযায়ী। কিন্তু দুইটা তরঙ্গ যদি সমদশা সম্পূর্ণ হয়, মানে দুইটা একই তরঙ্গ হলে, দুইটা যদি কি হয়? একই তরঙ্গ হয়, তখন 3 ধরনের ঘটনা ঘটবে। কয় ধরনের ঘটনা? 3 ধরনের ঘটনা ঘটবে, ঠিক আছে। দেখো তাহলে, এই যে যেটা বলতেছি, হ্যাঁ, ভাষা আসছিল না। আচ্ছা দেখো, ভাইয়া 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 কথা না বলি, বুঝছি না। তাহলে আমি কি বলছি, যে দুইটা তরঙ্গের দশা সেম হইতে পারে, নাও হইতে পারে, উপরিপাতিত হলে ভেক্টর সামেশন অনুযায়ী রেজাল্টেন্ট হবে। এবার আমরা বোঝাচ্ছি যে দুইটা তরঙ্গ যদি সমদশা সম্পূর্ণ হয়, মানে আমি এইখানে একটা ঢিল ছুড়লাম, এখানে একসাথে দুইটা ঢিল ছুড়ছি পানিতে সমবেগে, একই শক্তি দিয়ে ছুড়ছি, একই শক্তি দিয়ে দুইটা ঢিল ছুড়ছি, তাহলে এইখানে এই তরঙ্গটা উৎপন্ন হলো, এখানে এই তরঙ্গটা উৎপন্ন হলো, এখানে এই তরঙ্গটা উৎপন্ন হলো, এবং একটা পর্যায়ে এরা কি করলো? ওভারল্যাপ করছে। এই জায়গাগুলোতে কি করতেছে? ওভারল্যাপ করতেছে। তো তোমরা খেয়াল করে দেখবা
এই জায়গাগুলোতে তিন ধরনের ঘটনা ঘটে। এই জায়গাগুলোতে কয় ধরনের ঘটনা ঘটে? তিন ধরনের ঘটনা ঘটে। তিন ধরনের সিনারিও তোমরা দেখবা। দেখবা যে একটা জায়গা অনেক উঁচু হয়ে আছে, একটা জায়গা অনেক ঢালু হয়ে আছে, এবং একটা জায়গা এরকম লেভেল হয়ে আছে। তোমরা এটা বাসায় যেয়ে দেখতে পারো। বালতিতে না, পুকুরে দুইটা ঢিল একই শক্তি দিয়ে নিক্ষেপ করবা, একই শক্তি দিয়ে নিক্ষেপ করবা। তাহলে এখানে দেখবো যে আমরা এই যে এই সিনারিও যেখানে উপরে পাতিত হয়েছে, এখানে তিনটা সিনারিও দেখবা। একটা হচ্ছে অনেক উঁচু হয়ে আছে, একটা অনেক নিচু হয়ে আছে, এবং একটা কি হয়ে আছে, এরকম প্লেন হয়ে আছে। এই তিন ধরনের ঘটনা কেন ঘটে দেখো। এই যে তরঙ্গের উপরিপাতন আমাদের কি বলে দেখো, খুব সহজভাবে বলতেছি। দেখো এই যে একটা তরঙ্গ উৎপন্ন হইলো, এই তরঙ্গ আমরা উপর থেকে দেখতেছি, উপর থেকে দেখতেছি সিনারিও এরকম। সাইড থেকে যদি দেখি, সাইড থেকে দেখলে সিনারিও কিরকম দেখবো, এরকম দেখবো। তো এইগুলাকে বলা হয়, এই উঁচু অংশগুলাকে বলা হয় ক্রেস্ট। এগুলাকে কি বলে? ক্রেস্ট বলে। ইংরেজি হচ্ছে ক্রেস্ট এবং বাংলা হচ্ছে চূড়া। এগুলাকে কি বলা হয়? চূড়া। এবং এই অংশগুলাকে, নিচু অংশগুলাকে বলা হয়, এই নিচু অংশগুলাকে বলা হয় ট্রাফ। এগুলাকে কি বলে? TRUGH। ট্রাফের বাংলা হচ্ছে খাজ। ওকে, এই নিচু অংশগুলোকে বলা হয় ট্রাফ, উঁচু অংশগুলোকে বলা হয় ক্রেস্ট বা চূড়া। আর উপর থেকে দেখলে, উপর থেকে দেখলে ক্রেস্টটা কোথায়? এই যে এইগুলাকে বলা হয় ক্রেস্ট। এগুলা কি? এই যে এগুলো হচ্ছে ক্রেস্ট। বুঝছি কিনা? এই যে তরঙ্গটা এইভাবে যাচ্ছে, বুঝছি? এই উঁচু অংশগুলো, এই যে দাগগুলাকে কি বলা হচ্ছে? ক্রেস্ট। বুঝছি? এবং এই মাঝখানের খালি অংশগুলোকে বলা হয় ট্রাফ, মানে খাজ আর কি, নিচু অংশটা। বুঝছি? সাইড থেকে দেখলে এরকম দেখবো ট্রাফ গুলাকে, এই যে নিচু অংশগুলা। উপর থেকে দেখলে এই যে এগুলো হচ্ছে ক্রেস্ট। আর এই উপর থেকে দেখলে এই যে এগুলো হচ্ছে চূড়া, এবং মাঝখানের খালি অংশগুলো কি? খাজ বলতেছি। বুঝছি? তাহলে আমরা বলছি যে এখানে দুইটা যদি সমদশা সম্পূর্ণ তরঙ্গ হয়, সমদশা সম্পূর্ণ তরঙ্গ হয়, তাহলে এদের মধ্যে তিন ধরনের ঘটনাই ঘটবে। ফার্স্ট ঘটনা হচ্ছে ক্রেস্টের সাথে যদি ক্রেস্টের মিল হয়, অর্থাৎ অর্থাৎ যদি এই রকম হয়, যদি এই রকম হয়, এদিক থেকে যেই তরঙ্গটা আসতেছে, ওই তরঙ্গের সরণ হচ্ছে কত? y1। ওই তরঙ্গের সরণ হচ্ছে y। এখান থেকে যে তরঙ্গটা আসতেছে ওইটার সরণ হচ্ছে কত? y। যদি চূড়ার সাথে চূড়ার মিল হয়, কিসের মিল হয়? এই তরঙ্গের ক্রেস্টের সাথে যদি এই তরঙ্গের ক্রেস্টের মিল হয়, তাহলে ওই জায়গায় পানিটা 2y পরিমাণে উপরে উঠে যাবে। কতটুকু উপরে উঠে যাবে? 2y পরিমাণে। ওই যে ভেক্টর সামেশন, এটাও y এটাও y কেন বলতেছি? কারণ বলেই দিছি যে দুইটা সমদশা সম্পূর্ণ, দুইটার এটার বিস্তার যা এটার বিস্তার তাই হবে। বুঝছি কিনা? তাহলে ওই জায়গায় চূড়ার সাথে চূড়ার মিল হলে সেটা কতটুকু উপরে উঠে যাবে? 2y পরিমাণে উপরে উঠে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে চূড়ার সাথে যদি চূড়ার মিল হয়, মানে ক্রেস্টের সাথে যদি ক্রেস্টের মিল হয়, তাহলে ওই জায়গায় 2y পরিমাণে দুইজনের বিস্তারের যোগফল পরিমাণে উপরে উঠে যাবে। এই একটা ঘটনা দেখতে পাবো। এই যে এখানের মধ্যে দেখতে পাবো যে কিছু অংশ অনেক উপরে উঠে আছে পানিগুলো। বুঝছি? কোন অংশগুলা? এই যে এই অংশগুলা দেখো, এইগুলাকেই তো আমরা চূড়া বলছি। এই দাগগুলাকে চূড়া বলছি না? মাঝখানে খালি অংশগুলাকে খাজ বলছি না? তাহলে এই যে দেখো চূড়ার সাথে চূড়ার মিল হচ্ছে কোন জায়গায়? এই জায়গাগুলোতে। এই জায়গাগুলোতে কি বলছি, বোঝা গেছে? তো এই জায়গাগুলো আমরা কি দেখবো? উঁচু দেখবো, 2y পরিমাণে উঁচু দেখবো। বুঝছি? সেকেন্ড সেকেন্ড হচ্ছে যদি দেখো এরকম হয় যে এইটা চূড়ার সাথে এটার খাজ আসছে, অর্থাৎ এই তরঙ্গে y পরিমাণে উঁচু, আর এই তরঙ্গ যখন এদিকে আসছে তখন এটা y পরিমাণ নিচে ছিল। এই চূড়ার সাথে যদি কিসের মিল হয়? এই খাজের মিল হয়, তখন রেজাল্টেন্টটা কি হবে? রেজাল্টেন্টে এরকম প্লেন হবে। রেজাল্টেন্টে কি হবে? প্লেন হবে। কি বলছে, বোঝা গেছে? অর্থাৎ ওইখানে কি থাকবে না, কোনো সরণ থাকবে না। কিছু আমরা কি দেখবো? লেভেল দেখবো। এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। এই যে এখানেও কি ওই রেজাল্টেন্টটা কত? y ইজ ইকুয়াল টু, এই যে রেজাল্টেন্টটা কত হবে? ধরো আমি এটাকে ধরতেছি ক্যাপিটাল Y। এই ক্যাপিটাল Y ইকুয়াল টু কত হবে? y মাইনাস y মানে কত? 0। এটা বলতেছে 5 মিটার উপরে, এটা বলছে 5 মিটার নিচে। তাহলে এই জায়গাটা কি থাকবে? 0 থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এখানে কিছু অংশ আমরা দেখবো হচ্ছে এই অংশগুলা আমরা কি দেখবো? লেভেল হয়ে আছে। বুঝছি? এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। আরেকটা ঘটনা আছে। আরেকটা ঘটনা কি? যদি ট্রাফের সাথে ট্রাফ মিল হয়, যদি খাজের সাথে খাজ মিল হয়, অর্থাৎ যদি এরকম হয় যে এই তরঙ্গটা এদিক থেকে আসতেছে, এটার খাজ হচ্ছে এটা, এটাকে বলতেছি মাইনাস ওয়াই। ঠিক আছে? এই ডিরেকশনকে প্লাস ধরলে এই ডিরেকশনকে মাইনাস ধরতে হবে। ওয়াই মাইনাস ওয়াই 0। এটা মাইনাস ওয়াই, এটাও ওই দিক থেকে আসতেছে কত? মাইনাস ওয়াই। তাহলে যদি খাজের সাথে খাজের মিল হয়, ট্রাফের সাথে ট্রাফ মিল, এই ট্রাফের মিল হয়, তাহলে ওইটা নিচের দিকে কতটুকু যাবে?
-2y পরিমাণে নিচে নেমে যাবে। তাহলে এই তিন ধরনের ঘটনা আমরা দেখতে পাবো যদি দুইটা সমদশা সম্পন্ন তরঙ্গ একটা আরেকটার উপরে উপরে পাতিত হয়। সমদশা সম্পন্ন হইতে হবে। সমদশা সম্পন্ন না হলে যে কোনো কিছু হইতে পারে। ভেক্টর সামেশন হচ্ছে রেজাল্ট বের করবো। সমদশা সম্পন্ন হলে এই তিন ধরনের ঘটনাই ঘটবে। এক অংশ অনেক উঁচু থাকবে, এক অংশ অনেক নিচু থাকবে, একটা অংশ কি থাকবে, লেভেল থাকবে। বুঝছি। তাহলে তরঙ্গের উপরের পাতনটা বোঝা গেছে পুরোপুরি। আচ্ছা, এবার এটা বুঝলে হচ্ছে আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে এবার হচ্ছে আমি চলে যাচ্ছি হচ্ছে আরেকটা কনসেপ্টে, যেটার নাম হচ্ছে স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ, স্থির তরঙ্গে হচ্ছে আমরা চলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো ভাইয়া। স্থির তরঙ্গে হচ্ছে আমরা চলে যাচ্ছি। তো দেখো, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট স্থির তরঙ্গটা, এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখো স্থির তরঙ্গটা কি। স্থির তরঙ্গ, আচ্ছা স্থির তরঙ্গ বলার আগে তোমাদের বইয়ে আরেকটা ওয়েভ দেখবা, সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। কি তরঙ্গ? অগ্রগামী তরঙ্গ। তো অগ্রগামী তরঙ্গ কোনটা? আমরা এতক্ষণ যেই তরঙ্গ নিয়ে কথাটা বলে আসছি এতক্ষণ ধরে, সবগুলোই অগ্রগামী তরঙ্গ। সবগুলোই কি তরঙ্গ? যেই তরঙ্গ সময়ের সাথে সামনের দিকে অগ্রসর হয় সেটাই অগ্রগামী তরঙ্গ। তা আমরা যত তরঙ্গ নিয়ে কথা বলছি সবগুলো তরঙ্গই সামনের দিকে অগ্রসর হয়েছে। তাহলে এতক্ষণ যত তরঙ্গ নিয়ে আমরা কথা বলছি সবগুলাই অগ্রগামী তরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভ। অগ্রগামী তরঙ্গের বাংলা কি? প্রোগ্রেসিভ ওয়েভ। ঠিক আছে, প্রোগ্রেসিভ ওয়েভ। এবার আমরা দেখবো হচ্ছে স্থির তরঙ্গ, যেটার ইংরেজি হচ্ছে স্টেশনারি ওয়েভ। স্টেশনারি ওয়েভ বা আরেকটা ওয়েভ, আরেকটা নাম আছে স্ট্যান্ডিং ওয়েভ। এটার আরেকটা নাম কি? স্ট্যান্ডিং ওয়েভ। ওকে, এই দুইটা নাম। এটা কি জিনিস দেখো, আমি ফর এক্সাম্পল এরকম দুইটা হচ্ছে খুঁটি নিলাম, খুঁটি নিয়ে হচ্ছে এখানে একটা রশি বেঁধে দিছি। রশি বেঁধে দিয়ে এখানে একটা তরঙ্গ উৎপন্ন করছি আমি। সেই তরঙ্গটা এভাবে সুন্দর মতো সামনের দিকে গেছে, যাওয়ার পর এখানে প্রতিফলিত, আর যাইতে পারতেছে না, খুঁটি দিয়ে আটকানো। এবার এখানে প্রতিফলিত হবে তরঙ্গটা, প্রতিফলিত হয়ে এভাবে হচ্ছে ব্যাক করবে। কি বলছি বোঝা গেছে? এই দোনোটা তরঙ্গের সামেশন যেই তরঙ্গটা, ওই তরঙ্গকে বলা হচ্ছে স্থির তরঙ্গ। সংজ্ঞা কি দিতে পারি? সংজ্ঞা দিতে পারি আমরা কোনো একটা আহ মাধ্যমের সীমিত অংশে, কোনো একটা মাধ্যমের সীমিত অংশে, ঠিক আছে, একই বিস্তার। দেখো এই তরঙ্গ প্রতিফলিত হয়েই তো ব্যাক করছে, তাহলে এই তরঙ্গের হুবহু কপি হবে, তার প্রতিফলিত তরঙ্গটা হুবহু কি হবে? কপি হবে। বুঝছে কি? অর্থাৎ এই তরঙ্গের বিস্তার, এই তরঙ্গের দশা, এই তরঙ্গের ভ্যালোসিটি সবগুলো কি হবে? এই তরঙ্গের সমান হবে। ঠিক আছে কিনা? দশা না, তোমার বিস্তার সমান হবে, ভ্যালোসিটি সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাটা কি কি দিতে পারি দেখো, একটা মাধ্যমের একটা সীমিত অংশে, ঠিক আছে, সীমিত লিখতেছি, তোমরাও লিখো, কোনো মাধ্যমের একটা সীমিত অংশে, কোনো মাধ্যমের একটা সীমিত অংশে, একটা হচ্ছে কি অংশে? সীমিত অংশে। পুরো এই যে একটা মাধ্যমের এই সীমিত অংশ, কোনো মাধ্যমের একটা সীমিত অংশে সমান বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের, সমান বিস্তার, সমান বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের, অর্থাৎ দোনোটা তরঙ্গের কি সমান হবে? বিস্তার সমান হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে। বুঝছি? দোনোটা তরঙ্গের বিস্তার সমান হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে, তো তরঙ্গ দৈর্ঘ্যের দুটি অগ্রগামী তরঙ্গ, দুটি অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ, এই যে এইটাও একটা অগ্রগামী তরঙ্গ, এইটা একটা অগ্রগামী তরঙ্গ, দুইটা অগ্রগামী তরঙ্গ একই মানের ব্যাগে, একই মানের ব্যাগে, একই মানের ব্যাগে, ঠিক আছে, পরস্পর বিপরীত দিকে অগ্রসর হয়ে, পরস্পর বিপরীত দিকে, পরস্পর বিপরীত দিকে অগ্রসর হয়ে, পরস্পর বিপরীত দিকে অগ্রসর হয়ে, ঠিক আছে, একে অপরের উপর আপতিত হলে, একে অপরের উপর আপতিত হলে, একে অপরের উপর আপতিত হলে, আপতিত হলে, ঠিক আছে, তো যে তরঙ্গের উদ্ভব হয় সেটাকে কি বলা হচ্ছে? যেই তরঙ্গের উদ্ভব হয়, যে তরঙ্গের কি হয়? উদ্ভব হয়, সেটাকে আমরা কি বলতেছি? স্থির তরঙ্গ বলতেছি। সেটাকে আমরা কি বলতেছি? স্থির তরঙ্গ বলতেছি, স্টেশনারি ওয়েভ বলতেছি। দেখো, কোনো একটা মাধ্যমের সীমিত অংশে, এই যে এই সীমিত অংশে সমান বিস্তার, এটার বিস্তার যা ওইটারও বিস্তার তা, কারণ এটা প্রতিফলিত তরঙ্গ, সমান বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের দুইটা অগ্রগামী তরঙ্গ একই মানের ব্যাগে, এটা যত বেগে আসবে এটাও তত বেগে আসবে, একই মানের ব্যাগে পরস্পর বিপরীত দিকে অগ্রসর হয়ে একে অপরের উপর আপতিত হলে
যেই তরঙ্গটার এখন উদ্ভব হয়েছে এখানে, এই তরঙ্গটাকে কি বলা হচ্ছে? স্থির তরঙ্গ বলা হচ্ছে। বুঝছি? আচ্ছা, এবার এবার আমরা স্থির তরঙ্গের সমীকরণ বের করব, খুবই সহজভাবে বের করব। দেখো, এদিক থেকে যে তরঙ্গটা গেছে সেটা এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনে যাচ্ছে না? তাহলে এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, তো এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনে গেলে সেই তরঙ্গের সমীকরণ কি হয় আমরা জানি। ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে, এটাকে ওয়াই ওয়ান নাম দিচ্ছি। ওয়াই ওয়ান ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এ সাইন 2 পাই/ল্যামডা ইনটু হচ্ছে কত? ভিটি। এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনে গেলে আমরা কি বলি? দোনোটা কি হয়? দোনোটা ডিফারেন্ট হয়। ভিটি মাইনাস কি হবে? এক্স হবে। এটা প্লাস এটা মাইনাস, মানে এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনে যাচ্ছে। আর এদিক থেকে যে তরঙ্গটা আসতেছে সেটার ইকুয়েশন কি হবে? ওয়াই টু ইকুয়ালস টু এ সাইন, ঠিক আছে, 2 পাই/ল্যামডা ইনটু হচ্ছে কত? ভিটি প্লাস এক্স। দোনোটা সাইন প্লাস, মানে এক্স অক্ষের নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে। বুঝছি? তাহলে এই দুইটাকে কি করতে হবে? এই দুইটাকে হচ্ছে যোগ করতে হবে। তাহলে কি পাবো? এই স্থির তরঙ্গের ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। বুঝছি কিনা? এই দুইটা ইকুয়েশনকে যোগ করলে আমি স্থির তরঙ্গের ইকুয়েশনটা পেয়ে যাব। বুঝছি? তাহলে আমরা যোগ করি, তাহলে স্থির তরঙ্গের ইকুয়েশনটা বের হয়ে যাবে। দেখো, স্থির তরঙ্গের ইকুয়েশনটা বের হয়ে যাচ্ছে, আমরা যোগ করি। এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই টপিকসটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই যে যোগ করা দেখাবো, এই যোগ করাটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো দেখো, এই দুইটার যোগফল ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ওয়াই ওয়ান যোগ ওয়াই টু। এই ওয়াই ওয়ান যোগ ওয়াই টু হচ্ছে এই স্থির তরঙ্গটার সমীকরণ। তো ওয়াই ওয়ান কত বসাই দিই? ওয়াই ওয়ান হচ্ছে এ সাইন, তারপর হচ্ছে একসাথে করি যোগটা। দেখো, এই দুইটা যখন আমি যোগ করতেছি, এই দুইটাতে কি কমন আছে? এ কমন আছে না? এই দুইটাতে এ কমন আছে, তাহলে এটাকে হচ্ছে আমি কমন নিয়ে ফেলছি, এইটাকে হচ্ছে আমি কমন নিয়ে ও, বাইরে হচ্ছে মনে আওয়াজ। এই দুইটাকে হচ্ছে আমি কমন নিয়ে ফেলছি, এই দুইটাকে কমন নিয়ে ফেলছি। তাইলে এখানে আর কি থাকে? দেখো, সাইন 2 পাই/ল্যামডা ইনটু ভিটি মাইনাস এক্স বসাই দিচ্ছি আমি এখানে, যে সাইন 2 পাই/ল্যামডা গুণ করে ডাইরেক্ট বসাই, এটার সাথে এটা গুণ করে দিই, 2 পাই/ল্যামডা ইনটু ভিটি মাইনাস হচ্ছে কত? 2 পাই x/ল্যামডা, 2 পাই x/ল্যামডা। ঠিক আছে, এটা পাইছি। তারপরে যোগ করছি প্লাস, এটার কত আছে? সাইন, ঠিক আছে, সাইন কত হবে? 2 পাই/ল্যামডা, 2 পাই/ল্যামডা ইন্টু কত? ভিটি, তারপরে প্লাস 2 পাই x ডিভাইডেড বাই কত? ল্যামডা। ঠিক আছে, জাস্ট বসাই দিছি এখানে 2 পাই x/ল্যামডা। ওয়াই ওয়ান আর ওয়াই টু এদের দুইটাকে যোগ করে বসাই দিছি। এইটাতে এ ছিল, এটাতেও এ ছিল, এটাকে কমন নিয়ে ফেলছি। বুঝছি? আর এই যে এই জিনিসটা এগুলোর সাথে গুণ করে তারপর বসাই দিছি। বুঝছি কিনা? কোনো সমস্যা আছে? ওকে, ফাইন। এবার এখানে আমরা ত্রিকোণমিতি একটা সূত্র অ্যাপ্লাই করব, আমার স্থির তরঙ্গের ইকুয়েশনটা চলে আসবে। কোন সমীকরণটা ইউজ অ্যাপ্লাই করব? দেখো, সাইন সি প্লাস সাইন ডি। আমরা সূত্র জানি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি বলে? 2 sin c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। এবার তোমরা মনে মনে এইটাকে সি চিন্তা করো, এইটাকে হচ্ছে ডি চিন্তা করো। কি বলছি বোঝা গেছে? এইটাকে মনে মনে ডি চিন্তা করো, এইটাকে সি চিন্তা করো, তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করে দিই। বুঝছি? করে দিই তাহলে। দেখো, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি বলে? 2 সাইন, তাহলে 2 লিখলাম, সাইন লিখলাম, এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই কত? 2। ঠিক আছে কিনা? তাহলে এইটা আর এইটা যদি আমি যোগ করতে যাচ্ছি, তাহলে এখানে দেখো 2 পাই/ল্যামডা ইন্টু ভিটি আছে, এখানেও 2 পাই/ল্যামডা ইন্টু ভিটি আছে, মানে একটা কলম যোগ একটা কলম, কয়টা কলম হবে? দুইটা কলম হবে। তাহলে আমি লিখতেছি 2 ইন্টু হচ্ছে কত? 2 পাই/ল্যামডা ইন্টু হচ্ছে কত? ভিটি। বুঝছে কিনা এটা? কোনো সমস্যা আছে? তারপরে এইটা আর এটা কাটাকাটি যাচ্ছে, এটা হচ্ছে প্লাস 2 পাই x/ল্যামডা, এটা হচ্ছে মাইনাস 2 পাই x/ল্যামডা, যাচ্ছে গা। আচ্ছা, তারপরে কি? তারপর হচ্ছে cos, cos লিখলাম, c মাইনাস ডি বাই 2, এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই কত? 2। তাহলে এইটা থেকে যদি এটা বিয়োগ করি, এটার আগে মাইনাস পড়বে, তার মানে এইটা আর এটা চলে যাবে, আর এটার আগে মাইনাস চলে আসবে। তাহলে দেখো, মাইনাস এটা আর মাইনাস এটা, তাহলে মাইনাস দুইটা কলম, তাহলে মাইনাস 2 পাই x/ল্যামডা, 2 পাই x বাই কত? ল্যামডা। তো এবার এই টু কাটাকাটি করি,
মুছে দিচ্ছি ডাইরেক্ট এখান থেকে, ঠিক আছে, ডাইরেক্ট মুছে দিলাম, তাহলে এখানে কি থাকে আর এইটা থাকে, ঠিক আছে। তারপরে এই টু আর এই টু কাটাকাটি করি, মুছে দিচ্ছি ডাইরেক্ট এখান থেকে, ঠিক আছে। আর কস আমরা জানি মাইনাস খেয়ে ফেলতে পারে, তাহলে মাইনাসটাকেও খেয়ে ফেলছে ও, তাহলে এখানে আর কি থাকতেছে, এটা থাকতেছে, বুঝছে কিনা। তাহলে এইটাই হচ্ছে স্থির তরঙ্গের ইকুয়েশন। এবার আমি একটু সুন্দর করে লিখি, ঠিক আছে, এটা বুঝছি না, বুঝলে এবার হচ্ছে, হ্যাঁ কোন সমস্যা, তাহলে বুঝলে এবার হচ্ছে আমি উপরের অংশগুলো মুছে দিয়ে এই সমীকরণটাকে একটু সুন্দর করে এখানে লিখতেছি। তাহলে আমরা সমীকরণটা কি পাইছি, যে y ইজ ইকুয়াল টু a, 2a লিখতেছি ডাইরেক্ট, 2a তারপর কত সাইন, ঠিক আছে, 2 পাই/ল্যামডা ইন্টু হচ্ছে কত ভিটি, 2 পাই/ল্যামডা ইন্টু হচ্ছে ভিটি, ঠিক আছে কিনা, কস হচ্ছে কত 2 পাই x কত হবে ল্যামডা, 2 পাই x/ল্যামডা। তাহলে এইটা হচ্ছে আমার স্থির তরঙ্গের সমীকরণ। ইম্পর্টেন্ট, এই যে দুইটা তরঙ্গ কিভাবে যোগ করছি, এইটা ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য, তোমরা এটার উপর অনেকগুলো সিকিউ পাবা। ওকে, তাহলে আমরা এটা বুঝছি। ভাইয়া দেখো এরপরে, তাহলে এটা হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ, বুঝছি, কারো কোনো সমস্যা আছে? এটা হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ, 2a sin 2 পাই/ল্যামডা ইন্টু ভিটি cos 2 পাই x/ল্যামডা। তো এই তরঙ্গের দেখো এই এতটুকু অংশকে, এই যে এই অংশটাকে বলা হয় তরঙ্গের বিস্তার, স্থির তরঙ্গের বিস্তার। এখানে এ যেটা দেখতেছো, এই যে এখানে এ যেটা দেখতেছো, এটা হচ্ছে এই তরঙ্গটার বিস্তার, এখানে এটা হচ্ছে এই তরঙ্গটার বিস্তার, দোনোটা মিলে যে তরঙ্গটা হয়েছে, ওই তরঙ্গের বিস্তার হচ্ছে কোনটা, এই যে এই অংশটা, যে অংশটাকে আমি দাগাইছি। তা আমি যদি লিখি যে স্থির তরঙ্গের বিস্তার, স্থির তরঙ্গের বিস্তার, স্থির তরঙ্গের বিস্তার ইজ ইকুয়াল টু হচ্ছে কত 2a, তারপরে cos কত, এই যে 2 পাই x/কত ল্যামডা, এটা হচ্ছে স্থির তরঙ্গের বিস্তার বের করার সূত্র, 2a cos 2 পাই x/ল্যামডা, এটা কি, এটা হচ্ছে স্থির তরঙ্গের বিস্তার, বুঝছি, মনে থাকবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা বুঝছি যে স্থির তরঙ্গের বিস্তার ইকুয়াল টু হচ্ছে এটা 2 পাই। আবার এটাকে তোমরা এভাবেও লিখতে পারো, দেখো 2 পাই/ল্যামডা ইকুয়াল টু আমরা কি লিখছিলাম মনে আছে, দেখি সিফাত বলো তো 2 পাই/ল্যামডা মানে কি, হ্যাঁ এই সাসফি বলো তো 2 পাই/ল্যামডা মানে কি, কে কে বলছে, কে এটা, ঠিক আছে, কে তরঙ্গ সংখ্যা, 2 পাই/ল্যামডা মানে কি তরঙ্গ সংখ্যা। তাহলে এই যে 2 পাই/ল্যামডার জায়গায় আমি বসাইতে পারি এরকম 2a ইন্টু হচ্ছে কত cos k ইন্টু হচ্ছে x, ঠিক আছে, কে ইন্টু হচ্ছে x, কে হচ্ছে তরঙ্গ সংখ্যা, এটাও কি স্থির তরঙ্গটা, এই যে তরঙ্গ স্থির তরঙ্গ, এটার বিস্তার হচ্ছে এটা, বুঝছি। এবার একটু তোমাদেরকে বলি যে দুইটা সমদশা সম্পন্ন তরঙ্গ যখন একটা আরেকটার উপর উপরিপাতিত হচ্ছে, ওইখানে দেখো ওইখানে কি হচ্ছে, ওইখানে আমরা বলছিলাম একটু আগেই যে দোনোটা যদি সমদশা সম্পন্ন তরঙ্গ হয় 3 ধরনের ঘটনা ঘটে, কয় ধরনের, 3 ধরনের। এক ধরনের ঘটনা হচ্ছে এইটার চূড়ার সাথে যদি এটার চূড়া মিলে, মানে আমি একটু চিত্র দিয়ে দেখাই আবারও, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কত ওয়াই, ঠিক আছে, তাহলে ওয়াই ওয়াই মিলে ওই জায়গায় কত হয়ে যাবে, ওই জায়গাটা 2y পরিমাণে উপরে উঠে যাবে, ঠিক আছে, ওই জায়গাটা 2y পরিমাণে উপরে উঠে যাবে, এই একটা ঘটনা ঘটবে। তাহলে এই জায়গায় তরঙ্গ, এটা হচ্ছে স্থির তরঙ্গের বিস্তার, এটা হচ্ছে প্রথম তরঙ্গ আসছে তার বিস্তার হচ্ছে এটা y, এটা দ্বিতীয় তরঙ্গ আসছে তার বিস্তার হচ্ছে এটা, দোনোটা মিলে যে তরঙ্গটা স্থির তরঙ্গটা, ওই স্থির তরঙ্গের বিস্তার কত 2y। তো যেই জায়গা, তারপরে আবার এটা দেখো এই তরঙ্গটা নিচের দিকে আসতেছে -y, এটাও আসলো কত -y নিয়ে, খাজে খাজে মিলছে, ট্রাফে ট্রাফে মিলছে, তাহলে স্থির তরঙ্গটা নিচের দিকে কতটুকু নামবে, -2y পরিমাণে নিচের দিকে নামবে, বুঝছি, স্থির তরঙ্গ, এটা হচ্ছে স্থির তরঙ্গের সর্বোচ্চ বিস্তার, এটাই হচ্ছে স্থির তরঙ্গের সর্বোচ্চ বিস্তার, বুঝছি কিনা। তো দেখো এই যেই বিন্দুগুলোতে এই বিস্তারটা সর্বোচ্চ হচ্ছে, সর্বোচ্চ বিস্তারটা কত, দোনোটার যোগফল উপরের দিকে বা নিচের দিকে, এই বিন্দুগুলোকে বলা হয় সুস্পন্দ বিন্দু, এই বিন্দুগুলোকে কি বলে, সুস্পন্দ বিন্দু। কি বলছি, সুস্পন্দ বিন্দু কোনগুলা, স্থির তরঙ্গের যেই বিন্দুগুলোতে বিস্তার সর্বোচ্চ হয়, সর্বোচ্চ কোথায় হয়, যেটা যেই বিন্দুগুলোতে চূড়ার সাথে চূড়ার মিল হয় বা খাজের সাথে খাজের মিল হয়, ওই বিন্দুগুলোতেই কি হয়, বিস্তারটা সর্বোচ্চ হয়, এবং ওই বিন্দুগুলোকে কি বলে, ওই বিন্দুগুলোকে সুস্পন্দ বিন্দু বলে, ওই বিন্দুগুলোকে কি বলে, সুস্পন্দ বিন্দু বলে। কোথায় লিখবো,
এই জায়গায় লিখি, ওই বিন্দুগুলোকে বলা হয় হচ্ছে সুস্পন্দ বিন্দু। সুস্পন্দ বিন্দুর ইংলিশ হচ্ছে অ্যান্টি নোড। এটার ইংলিশ কি? অ্যান্টি নোড। এটার বাংলা হচ্ছে সুস্পন্দ বিন্দু। সুস্পন্দ বিন্দু। ওকে, তো দেখো তাহলে দেখো দেখো সুস্পন্দ বিন্দুর বিস্তার কত ভাইয়া? 2y, দুইজনের যোগফল পরিমাণে। তাহলে আমরা এটা কি সর্বোচ্চ বিস্তার, এটাই সর্বোচ্চ বিস্তার। তাহলে এবার এই যে বিস্তার, এই বিস্তারের মানটা সর্বোচ্চ, কখন এই বিস্তারের সর্বোচ্চ মানটা কত? 2a প্লাস মাইনাস 2a। এটা বলতেছে a, এটার বিস্তার a, এটার বিস্তারও a। তাহলে দুইটার মিলে বিস্তার কত? 2a। হয় উপরের দিকে, না হয় নিচের দিকে। এই ঘটনা ঘটলে উপরের দিকে, এই ঘটনা ঘটলে নিচের দিকে। ওই জন্য কি দিছি? প্লাস মাইনাস 2। এটা হচ্ছে স্থির তরঙ্গের সর্বোচ্চ বিস্তার। তাহলে এইটা ইকুয়াল টু আমি লিখতেছি এইটা, কত লিখতেছি? 2a cos, 2a cos মানে এই যে তরঙ্গের বিস্তার, স্থির তরঙ্গের বিস্তার বের করার যে সূত্রটা, সেটা বসাই দিচ্ছি। 2a cos কত? 2 পাই x বাই কত? ল্যামডা। বুঝছি কিনা? 2 পাই x বাই ল্যামডা। এটা তো স্থির তরঙ্গের বিস্তার, যে কোনো বিস্তার বের করার সূত্র। সর্বোচ্চ বিস্তারও এটার মধ্যে আছে, যে কোনো বিস্তার এটার মধ্যে আছে, ঠিক আছে কিনা? তো সর্বোচ্চ বিস্তার কত? প্লাস মাইনাস 2a। সেটা ইকুয়াল টু কত হবে? এটা হবে। বুঝছি? তাহলে এখান থেকে 2a যদি কাটাকাটি করি, 2a যদি কাটাকাটি করি, তাহলে আমি কি পাচ্ছি এখানে? আমি এখানে পাচ্ছি প্লাস মাইনাস কত? 1 পাচ্ছি। এখানে কত পাচ্ছি আমি? প্লাস মাইনাস 1 পাচ্ছি। বা আমি ওইটাকে আগে লিখি, যে cos কত? 2 পাই x বাই কত? ল্যামডা। 2 পাই x বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 1। এটা কি বুঝছি? কোনো সমস্যা আছে ভাইয়া? কোনো সমস্যা আছে? তাসফি কোনো সমস্যা আছে ভাইয়া? বলো, সমস্যা থাকলে বলো। আচ্ছা, cos 2 পাই x বাই ল্যামডা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। এই প্লাস মাইনাস 1 cos কত কত ডিগ্রিতে হয়? আমরা জানি cos 0 ডিগ্রিতে হয়, তাই না? তাহলে cos 0 ডিগ্রি হইলে প্লাস 1 হবে। cos cos কত? এ ভাইয়া, তোমার তো কষ্ট হচ্ছে অনেক, তুমি এখানে বসো। আচ্ছা, cos 0 ডিগ্রি হলে মানে তারপরে হচ্ছে cos পাই, cos 180 ডিগ্রি। cos পাই হলো কত? দেখবা যে cos 180 ডিগ্রি ভ্যালু কত? বলো, প্লাস 1 না? 180 ডিগ্রি ভ্যালু কত? 1 না? নাকি মাইনাস 1? মাইনাস 1 বা 1? মাইনাস 1, এই যে এখানের মধ্যে আছে। বুঝছি? তারপরে cos 2 পাই 360, সেটার ভ্যালু কত দেখো? এই প্লাস মাইনাস 1 এর মধ্যে আছে কিনা দেখো তো? 1। তারপরে cos 3 পাই, এটার ভ্যালু কত? এটা প্লাস মাইনাস 1। অর্থাৎ আমি এটার জায়গায় এখানে এই জিনিসগুলো বসাতে পারবো, চাইলেই বসাতে পারবো। পারবো কিনা? তা আমি ইন জেনারেল বলি যে cos হচ্ছে n পাই। cos কত? n পাই। cos হচ্ছে কত? n পাই। অর্থাৎ n এর মান কি হবে? n এর মান হবে হচ্ছে 0 1 2 3 ডট 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 0 1 2 3 4 5 6। এবার তুমি যত কোণই বসাও এখানে, 5 পাই, 100 পাই, 200 পাই, প্লাস মাইনাস 1 এর ভেতরে আসবে আনসার। মানে প্লাস মাইনাস 1ই হবে, হয় প্লাস হবে, প্লাস 1 হবে, না হয় মাইনাস 1 হবে। বুঝছি? তাহলে এবার এইখান থেকে cos কাটো, এইগুলা থেকে cos কাটো। তাহলে তোমরা কি পাচ্ছ? কোন দিকে লিখবো? তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এইখান থেকে cos cos কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে, শান্তি পাচ্ছি না লিখে, দেখো আমরা পাচ্ছি হচ্ছে কত? 2 পাই x বাই ল্যামডা ইকুয়ালস টু কত? 0। তারপরে কত পাচ্ছি? পাই 2 পাই ডট 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 n পাই। কি বলতে পারি? n পাই। ঠিক আছে, এটা বলতে পারি আমরা cos cos কাটাকাটি করলে, পারি কিনা? ওকে ফাইন। এই 2 পাই x বাই ল্যামডা, এটার পরিচয় কি আমাকে ইমদাদ বলো তো? এই 2 পাই x বাই ল্যামডা গত ক্লাসে পড়াইছি। 2 পাই x বাই ল্যামডা, এটার পরিচয় কি? হ্যাঁ না, রিয়া বলো তো এটার পরিচয় কি? দশা পার্থক্য। দশা পার্থক্য পড়াইছিলাম না? ল্যামডা দূরত্বে দশা পার্থক্য 2 পাই, 1 দূরত্বে দশা পার্থক্য 2 পাই বাই ল্যামডা, x দূরত্বে দশা পার্থক্য কত? 2 পাই x বাই ল্যামডা। এটা কি? x দূরত্বে দশা পার্থক্য, ঠিক আছে কিনা? তাহলে আমরা পাচ্ছি যে দশা পার্থক্য যদি কি হয়? স্থির তরঙ্গের দশা পার্থক্য যদি 0 হয়, বা 2 পাই হয়, বা 3 পাই হয়, বা আমরা বলতে পারি n পাই হয়, যেখানে n এর ভ্যালু হচ্ছে এইটা 0 1 2 3 4 5 6। যা, তো দশা পার্থক্য যদি এরকম হয় যে n এর পাই এর কত গুণিতক? পাই এর হচ্ছে n গুণিতক আর কি, যেখানে n এর মান এটা।
তাহলে ওই দশা পার্থক্যে আমরা কি পাবো? সুস্পন্দ বিন্দু পাবো। বুঝছি। কোন কোন দশা পার্থক্যে আমরা সুস্পন্দ বিন্দু পাবো? এই দশা পার্থক্য গুলাতে 3 পাই, 4 পাই, 6 পাই, 100 পাই, 200 পাই, এই দশা পার্থক্য গুলাতে আমরা সুস্পন্দ বিন্দু গুলাকে পাবো। বুঝছি। সমস্যা ভাইয়া? বুঝছি। সমস্যা আছে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে চেহারা দেখে মনে হচ্ছে সমস্যা আছে। বুঝছি তো। এত দশা পার্থক্যে আমরা সুস্পন্দ বিন্দু পাবো। বুঝলাম যে কত দশা পার্থক্য পরপর সুস্পন্দ বিন্দু পাবো, মানে সর্বোচ্চ বিন্দুগুলো পাবো, অ্যান্টিনোড গুলো পাবো, সুস্পন্দ বিন্দুগুলো মানে কোথায় কোথায় সর্বোচ্চ মানগুলো হবে, সর্বোচ্চ মান কোথায় কোথায় হবে, এত দশা পার্থক্যে সর্বোচ্চ বিন্দুগুলো পাবো। বুঝছি। এই এত দশা পার্থক্য পরপর বিন্দুগুলা সর্বোচ্চ মান হবে। ওকে ফাইন। পথ পার্থক্য বের করি যে কতটুকু এক্স দূরত্ব গেলে, কতটুকু এক্স দূরত্ব গেলে সুস্পন্দ বিন্দুগুলোকে পাওয়া যাবে। হ্যাঁ, দশা পার্থক্য হচ্ছে দুইটা বিন্দুর কোন দশার পার্থক্য, দুইটা বিন্দুর দশার পার্থক্য। গত ক্লাসে এই তুমি করছো ভাইয়া? আগের ক্লাসটা করো নাই? অনলাইনে করো নাই তো ভাইয়া? তুমি এগুলো বুঝতেছো? কেমনে বুঝতেছো? আমি তো বুঝতেছি না। তুমি আগের ক্লাসটা না করে তুমি এগুলো কেমনে বুঝতেছো? আগের ক্লাসটা করে ফেলবা ভাইয়া। আগে ক্লাসটা না করলে এগুলো বুঝবা না তো। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে কত পথ পার্থক্যে, এটা হচ্ছে দশা পার্থক্য, কত দশা পার্থক্য এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু। এবার আমরা বের করব হচ্ছে এই যে এক্সটা কি, মনে করে দেখো। এক্সটা হচ্ছে পথ পার্থক্য। এক্সটা কি? এই যে যে কোনো এক্স দূরত্বে দশা পার্থক্য হচ্ছে এটা, ঠিক আছে কিনা? তাহলে এক্সটা কি ছিল? পথ পার্থক্য। তাহলে কত পথ পার্থক্য কত পথ পার্থক্য পর হচ্ছে আমরা এগুলো দেখতে পাবো। আমি এবার এই জিনিসগুলো মুছে দিচ্ছি, এগুলো অপ্রয়োজনীয়, এখন আর লাগতেছে না। তাহলে এগুলো মুছে দিয়ে হচ্ছে আমি এখানে লিখি। তাহলে দেখো, এবার হচ্ছে আমরা এক্স এর মানটা বের করবো। আমরা পাইছি হচ্ছে কত, দেখো একটু খেয়াল করো। 2 পাই এক্স বাই ল্যামডা ইকুয়ালস টু আমরা কত পাইলাম? 0 পাইলাম, 2 পাইলাম, 3 পাই পাইলাম, এভাবে ডট 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 দিয়ে n পাই পাইছি, যেখানে n এর মান হচ্ছে এটা। এত দশা পার্থক্য পর পর সুস্পন্দ বিন্দুগুলো পাবো। সজীব বুঝছি? আচ্ছা, এবার কত পদ এক্স এর মানটা বের করবো। এখান থেকে কিসের মান বের করবো? এক্স এর। তাহলে এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি দেখো, এখান থেকে পাই পাই কাটাকাটি করতেছি সবগুলো থেকে, পাই 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 কাটাকাটি করলাম, ঠিক আছে? তাহলে এরপর বুঝতেছো, একসাথে সবগুলো দেখাচ্ছি আর কি। ল্যামডাটা এটার সাথে গুণ হয়েছে, 2 দ্বারা ভাগ হয়েছে, তাহলে এক্স এর মান কত? 0। ল্যামডাটা 0 সাথে গুণ হয়েছে, 2 দ্বারা ভাগ হয়েছে, এক্স এর মান কত? 0। তারপরে ল্যামডাটা 2 এর সাথে গুণ হচ্ছে, তাহলে কত? 2 ল্যামডা, ভাগ হচ্ছে কি দিয়ে? 2 দিয়ে, তাহলে 2 ল্যামডা বাই 2 একটা দূরত্ব পাইছি। ওকে ফাইন। তারপরে ল্যামডাটা 3 এর সাথে গুণ হচ্ছে, তার মানে 3 ল্যামডা ডিভাইড বাই 2 একটা দূরত্ব পাচ্ছি, ঠিক আছে কিনা? তারপরে এরপরটা কত হবে? 4 ল্যামডা বাই 2। তাহলে আমরা বলতে পারি দেখো, এই যে ল্যামডা বাই 2, এই যে ল্যামডা বাই 2, এই যে ল্যামডা বাই 2, এদের সাথে তাহলে আমরা বলতে পারি দেখো ডট 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 n ল্যামডা, n ল্যামডা যে 2 3 4 5 6 এরকম যাবে, অর্থাৎ n ল্যামডা বাই 2, n ল্যামডা বাই 2। কি বলছি বোঝা গেছে? আমরা কি বলতে পারবো? হ্যাঁ, আমরা বলতে পারবো হচ্ছে কত, এখানে পাবো হচ্ছে এটা, তারপরে এখানে আমি এটা 3 ল্যামডা ডিভাইড বাই 2। হ্যাঁ, ল্যামডা বাই 2 n ইনটু কত? ল্যামডা বাই 2। এত দূরত্ব পরপর গিয়ে n ইনটু ল্যামডা বাই 2, n ল্যামডা বাই 2 দূরত্ব পরপর গিয়ে আমরা কি পাবো? সুস্পন্দ বিন্দুগুলো পাবো। কত পথ পার্থক্য পরপর আমরা সুস্পন্দ বিন্দুগুলো পাবো? 0 দূরত্ব পথ সুস্পন্দ বিন্দু পাবো। 2 ল্যামডা বাই 2 দূরত্ব গেলে সুস্পন্দ বিন্দু পাবো। 3 ল্যামডা বাই 2 দূরত্ব গেলে, অর্থাৎ 2 3 4 মানে n ল্যামডা বাই 2 দূরত্ব গেলে আমরা সুস্পন্দ বিন্দুগুলো পাবো। বুঝছি। n ল্যামডা বাই 2 দূরত্ব গেলে হচ্ছে আমরা সুস্পন্দ বিন্দুগুলা পেয়ে যাব। আচ্ছা, এবার আমি এটাকে একটু সহজ করতে চাচ্ছি, আরেকটু সহজ করতে চাচ্ছি। তো সহজ করার জন্য এইটা 0, এটার সাথে 2 গুণ করতেছি, এটার সাথেও 2 গুণ করতেছি, তাইলে এটাকে 4 লিখলাম, আর এটাকে 2 ইন্টু 2 কত লিখলাম? 4 লিখলাম। লিখতে পারবো না এরকম? পারবো। এইটার সাথে 2 গুণ করলাম 4, এইটার সাথে 2 গুণ করলে কত হবে? এইটার সাথে যদি আমি 2 গুণ করি কত হবে? 6 হবে। তাহলে 6 ল্যামডা বাই 4, এইটার সাথে 2 গুণ করলে কত? 4, এটার সাথে 2 গুণ করলে কত হবে? 8 ল্যামডা বাই 4। তাহলে আমরা দেখতেছি যে ল্যামডা বাই 4 এর সাথে একটা জোড় সংখ্যা আছে, ল্যামডা বাই 4 এর সাথে একটা জোড় সংখ্যা আছে, ল্যামডা বাই 4 এর সাথে একটা জোড় সংখ্যা আছে। তাহলে আমরা বলতে পারি 0 অথবা ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক হলে পথ পার্থক্য 0, অথবা ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক হলে ওই পথ পার্থক্য পরপর সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে। বুঝছি? 0 অথবা ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক পথ পার্থক্যে কি পাওয়া যাবে? সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে। বুঝছি সুস্পন্দ বিন্দুর কনসেপ্টটা বোঝা গেছে ভাইয়া?
এবার হচ্ছে আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে যে এই তরঙ্গের সরণ y আর এই তরঙ্গের খাঁজ, এই তরঙ্গের চূড়া আর এই তরঙ্গের খাঁজ যদি মিলিত হয় তাহলে ওই জায়গায় রেজাল্টেন্ট কত হবে? 0। ওই জায়গায় রেজাল্টেন্ট কত হবে? সিফাত লাস্ট টপিক এই যে এই তরঙ্গের চূড়া y, এই তরঙ্গের খাঁজ কত? -y। চূড়ার সাথে খাঁজ মিল হলে ওই জায়গায় রেজাল্টেন্ট কত? 0। এই বিন্দুগুলাকে, যেই বিন্দুগুলাতে রেজাল্টেন্ট কত? 0, ওই বিন্দুগুলাকে বলা হয় নোড। ওইগুলাকে কি বলা হয়? নোড বলা হয়। নোডের বাংলা হচ্ছে তোমার নিস্পন্দ বিন্দু। এটার বাংলা কি? নিস্পন্দ বিন্দু। অর্থাৎ যেই বিন্দুগুলাতে ক্যাপিটাল ওয়াই এর মান 0, মানে লব্ধি সরণটা কত? 0, সেগুলোকে কি বলা হয়? নিস্পন্দ বিন্দু বলা হয়। বুঝছি কিনা? আমরা 3 ধরনের ঘটনা দেখছি না? ওই প্রথম 2 ধরনের ঘটনা এখানে দেখছি, আর এক ধরনের ঘটনা এটা। লব্ধিটা কি হবে? শূন্য হবে। বুঝতেছি? আচ্ছা, তাহলে কোথায় শূন্য হবে? সেম ভাবে করি, দেখো। এই যে এটা হচ্ছে তরঙ্গের বিস্তার, এই বিস্তারটা কত হবে বলতেছি এবার? এই বিস্তারটা এবার কত হবে বলতেছি? শূন্য হবে। বুঝতেছি কিনা? এই বিস্তার, এটা হচ্ছে বিস্তার বের করার সূত্র স্থির তরঙ্গের। এই বিস্তারটা কত হবে? 0 হবে। কোন বিন্দুগুলোতে সেটা বের করব। বুঝতেছি? তোমাদের চেহারা দেখে ভাই আমার খুব আফসোস লাগতেছে। আমার মনে হচ্ছে না আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি। হ্যাঁ, 0 কিভাবে? এই যে দেখো, এই তরঙ্গের বিস্তার হচ্ছে y, আর এদিক থেকে যে তরঙ্গটা আসছে শিখেছে, এটা হচ্ছে কত? -y। তো যদি এইটার চূড়া আর এটার খাঁজের মিল হয়, আমরা দেখছি না 3 ধরনের ঘটনা হয় যদি দুইটা সমদশার তরঙ্গ, সমদশা সুকোণের তরঙ্গ উপরে পাতিত হয়। 3 ধরনের ঘটনা। প্রথম 2 ধরনের ঘটনা তো এখানে দেখছি, ঠিক আছে? চূড়ার সাথে চূড়া মিল বা খাঁজের সাথে খাঁজ মিল হলে উপরের দিকে সর্বোচ্চ বা নিচের দিকে সর্বোচ্চ। আর যদি চূড়ার সাথে খাঁজ মিল হয় তাহলে এটার y, এটার -y কত হবে? 0 হয়ে যাবে। তাহলে স্থির তরঙ্গে যেই বিন্দুগুলোতে সরণ 0, সেগুলোকে কি বলা হচ্ছে? ওই বিন্দুগুলোকে নোড বলা হচ্ছে বা নিস্পন্দ বিন্দু বলা হচ্ছে। তো কতটুকু দূরত্ব যাওয়ার পর পর আমরা এই নিস্পন্দ বিন্দুগুলোকে পাবো, বা কত দশা পার্থক্য পর পর আমরা নিস্পন্দ বিন্দুগুলোকে পাবো, সেটা বের করতে চাচ্ছি। তাহলে নিস্পন্দ বিন্দুগুলোর বিস্তার কত? 0। এটা হচ্ছে স্থির তরঙ্গের বিস্তার বের করার সূত্র। এই স্থির তরঙ্গের বিস্তার ইকুয়াল টু কত? 0। কোন বিন্দুগুলোতে হবে সেটা বের করতে চাচ্ছি। তাহলে দেখো 2 এটাকে এদিকে, এটা এবার মুছে দিচ্ছি আমি। এবার এটা মুছে দিচ্ছি। এবার এটা মুছে দিয়ে এখানে বলতেছি, দেখো এটা বুঝছি 0 কেন বসাইছি। তাহলে 2 এটা এদিকে আসলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত পাচ্ছি? cos 2 পাই x বাই ল্যামডা ইকুয়াল টু কত? 0। তাহলে cos কত কত ডিগ্রির মান 0 হয়? আমরা জানি cos হচ্ছে π/2, 90 ডিগ্রির মান 0। তারপরে cos হচ্ছে 3 π/2, সেটার মানও 0। আমরা জানি হচ্ছে cos 4 π/2, সেটার মানও 0। তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে দেখতে পারো, এগুলো সবগুলোর মান কি আসবে? 0 আসবে। তাহলে আমরা বলতে পারি যে cos হচ্ছে n π/2 এরকম যদি হয়, ঠিক আছে কিনা, তাহলে ওই বিন্দুগুলোতেই তো 0 আসে। cos n π/2 মানেই তো 0। বুঝছি n এর মান। এবার তুমি 1 2 3 4 কত যতই বসাও, n এর মান কি কি হইতে পারবে? 0 1 2 3 ডট 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 এইগুলা হইতে পারবে। বুঝছি কিনা? কোনো সমস্যা? আচ্ছা, তাহলে এবার এখান থেকে cos cos কাটো। এখানে একটা x মিস হয়ে গেছে কেন? cos 2 পাই x। হ্যাঁ, এই যে cos cos গুলা কাটে দিই সবগুলা থেকে। তাইলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 পাই x বাই ল্যামডা, 2 পাই x বাই ল্যামডা ইকুয়ালস টু কত? একটা 0 পাচ্ছি, ঠিক আছে কিনা? 0 না, একটা পাচ্ছি কত? π/2 পাচ্ছি। কত পাচ্ছি? π/2 পাচ্ছি। তারপরে এই যে 3 π/2 পাচ্ছি। তো ডট 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 লিখলে আমরা কি লিখতে পারি? n π/2 পাচ্ছি, n π/2 পাচ্ছি। তাহলে এটা কি দশা পার্থক্য না? তাহলে এত দশা পার্থক্য পর পর, এত একসাথে বলতে পারি n π/2 পরিমাণ দশা পার্থক্য পর পর নিস্পন্দ বিন্দুগুলোকে পাওয়া যাবে। বুঝছি? এই যে π/2, 3 π/2, n 4 π/2, 5 π/2, 6 π/2, এত দশা পার্থক্য পর পর একসাথে বললে n π/2 পরিমাণ দশা পার্থক্য পর পর কি পাওয়া যাবে? নিস্পন্দ বিন্দুগুলোকে পাওয়া যাবে। এটা হচ্ছে দশা পার্থক্য দিয়ে খুঁজে পেলাম নিস্পন্দ বিন্দুগুলোকে। এবার পথ পার্থক্য দিয়ে খুঁজবো, ঠিক আছে কিনা? তাহলে খুঁজি পথ পার্থক্য দিয়ে। দেখো এরপরে ছাড়ে দিচ্ছি। দেখো পথ পার্থক্য দিয়ে খুঁজি এবার। তাহলে আমরা লিখি এই যে এটা, যে আমরা কি পাইছি? আমরা পাইছি হচ্ছে 2 পাই x ডিভাইড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে কত? π/2 পাচ্ছি। তারপরে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে কত? 3, এদিকে লিখি 3 পাই
বাই 2 পাচ্ছি। আচ্ছা সরি 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 সরি, এন না, এন না, এন হবে না, কি হবে না, এন হবে না, এন হবে না, এখানে হবে দেখো পাই বাই 2, ঠিক আছে, এখানে হবে হচ্ছে 3 পাই বাই 2, এটা হবে 5 পাই বাই 2, বেজোড় হবে, বেজোড়, ঠিক আছে। অর্থাৎ আমরা শর্টকাটে যদি বলি 2n+1, 2n+1 ইন্টু পাই বাই 2। এবার তুমি n এর মান 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4 বসাও, যাই বসাও না কেন এখানে বেজোড় সংখ্যা আসবে। n এর মান 1 বসালে 2 কে 2 1 এ 3, এটা বোঝাচ্ছে। 2 বসালে 2 2 4 1 এ 5, এটা বোঝাচ্ছে। এখানে 3 বসালে 3 2 6 1 এ 7, এটা বোঝাচ্ছে। 7 পাই বাই 2 বোঝাচ্ছে, বুঝছি বুঝছি। আচ্ছা তাহলে এবার আমরা মিলাই তাহলে পাই বাই 2, 3 পাই বাই 2, এরপর একটা কত হবে 5 পাই বাই 2, বা আমরা ডট 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 যদি বলি 2n+1 ইন্টু হচ্ছে কত পাই বাই 2, 2n+1 ইন্টু পাই বাই 2, পরপর গিয়ে হচ্ছে আমরা দশা পার্থক্য পরপর গিয়ে হচ্ছে আমরা এটাকে খুঁজে পাবো নিষ্পন্দ বিন্দুগুলোকে। তো এবার লাস্টে এবার পথ পার্থক্য বের করি, এই যে x এর মানটা বের করি, কত x পরপর খুঁজে পাবো, x ইকুয়াল টু কত, দেখো পাই 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 সবগুলো থেকে কাটাকাটি করি। তাহলে এরপরে এই যে ল্যামডাটাকে উপরে তুলে দিচ্ছি, x এর মান বের করতে চাচ্ছি, ল্যামডাটাকে উপরে তুলে দিচ্ছি, তাহলে কত হবে λ/2, আর এই 2টাকে নিচে পাঠার নিচে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে 4, বুঝছি λ/4। তারপর দেখো এটা কত হবে, এই যে ল্যামডা উপরে উঠে যাবে, তাহলে 3λ, 2টা নিচে আসবে, এটার সাথে গুণ হবে 3λ/4। এরপরটা কত হবে, এরপরটা হবে 5λ/4, ঠিক আছে কিনা, 5λ/4। তাহলে আমরা ডট ডট ডটই বলতে পারি যে λ/4 এর, এই λ/4 এর বেজোড় গুণিতক যদি হয় তাহলে এতটুকু x দূরত্ব, এই যে এখানে কত আছে, কিছু নাই মানে 1 আছে, λ/4 এর বেজোড় গুণিতক দূরত্ব পরপর গিয়ে আমরা নিস্পন্দ বিন্দুগুলোকে খুঁজে পাবো, λ/4 এর জোড় গুণিতক বিন্দুগুলোতে গিয়ে আমরা সুস্পন্দ বিন্দুগুলোকে খুঁজে পাবো। এটা হচ্ছে পথ পার্থক্য দিয়ে আনসার, বুঝছে কিনা। আর কত দশা পার্থক্য পরপর নিস্পন্দ বিন্দুগুলোকে পাবো, 0, এই পাই/2, 3 পাই/2, 5 পাই/2, 7 পাই/2, 9 পাই/2, মানে 2n+1 ইন্টু পাই/2 পরিমাণ দূরত্বে গিয়ে গিয়ে আমরা এই এত দশা পার্থক্য পরপর গিয়ে হচ্ছে নিস্পন্দ বিন্দুগুলো খুঁজে পাবো, বুঝছি। তাহলে আমাদের এই তরঙ্গ চ্যাপ্টারের দেখো, তরঙ্গ চ্যাপ্টারটা তোমরা এখন একসাথে দেখতেছো, শেষ আমাদের ক্লাস, যদিও একটু দাঁড়াও। তো সেটা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা আগে দুইটা ভাগে ভাগ ছিল, একটা ভাগের নাম ছিল তরঙ্গ, মানে দুইটা চ্যাপ্টারে ছিল, একটা নাম ছিল তরঙ্গ এবং আরেকটার নাম ছিল কি শব্দ তরঙ্গ। এখন হচ্ছে তোমাদের দুইটাকে একটা চ্যাপ্টারের মধ্যে আনা হয়েছে, কি বলছে বোঝা গেছে, আগে দুইটা আলাদা চ্যাপ্টার ছিল। তা আমাদের এই পার্টটা শেষ, এই পার্টটা কমপ্লিট শেষ। এবার আমরা এই পার্টটা একটা ক্লাসে শেষ করব আশা করি ইনশাল্লাহ, একটা ক্লাসে শেষ করবো এটা, আর দুইটা ক্লাস নিব হচ্ছে সিকিউ এর জন্য, এই চ্যাপ্টারে সিকিউ গুলো সলভ করবো, বুঝছি। আর 3টা ক্লাসের মধ্যে আমরা এটা সিকিউ সহ এই চ্যাপ্টারটা শেষ করব।